একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি বিষয়ের সুপ্রিয় শিক্ষার্থীরা, চিত্রা মহিলা ডিগ্রি কলেজের অনলাইন অর্থনীতি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি অলোকেশ মণ্ডল, প্রভাষক অর্থনীতি, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরখাদা, খুলনা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতদিন ধরে কোভিড-19 এই বিপর্যয়ের মধ্য দিয়েও সময় অতিবাহিত করছো। তাই তোমাদের সাথে আমরা সরাসরি ক্লাস করতে পারছি না। ভার্চুয়ালি প্রায় 1.5 বছর যাবৎ তোমাদের সাথে আমরা এভাবে ক্লাস করে চলেছি। আজ আমাদের সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নগুলো আমরা কিভাবে সমাধান করব সেই ধারণা দেওয়ার উদ্দেশ্যে আমি একটা সিকিউ প্রশ্নের সমাধান তোমাদেরকে আজ করে দেখাবো। এটি অর্থনীতি প্রথম পত্রের 9ম অধ্যায়ের সামগ্রিক আয় ব্যয়। এই সামগ্রিক আয় ব্যয়ের বিষয় থেকে প্রশ্নটা যশোর বোর্ড 2017 সালে এসেছে। একটা জাতীয় আয় মডেল দেওয়া আছে। এই জাতীয় আয় মডেল থেকে আমরা এখানে জ্ঞানমূলক একটা প্রশ্ন আছে, জিডিপি এর সংজ্ঞা দাও, জিএনপি এবং জিডিপির মধ্যকার সম্পর্ক কেমন, উদ্দীপকের আলোকে ভোগ রেখা অঙ্কন করো, আর সরকারি ব্যয় আরও 50 টাকা বৃদ্ধি করলে পরিবর্তিত আয় ও ভোগ নির্ণয় করো। এই প্রশ্নগুলো আমাদের এই উদ্দীপকের সাথে আছে। আমরা জানি জ্ঞানমূলক প্রশ্নে 1 নাম্বার থাকে, অনুধাবনের প্রশ্নে থাকে 2 নাম্বার, তারপরে প্রয়োগের প্রশ্নে থাকে 3 নাম্বার এবং উচ্চতর দক্ষতায় থাকে 4 নাম্বার। সেই হিসাবে আমাদের প্রশ্ন লিখতে হয় কয়টা? 7টা। 7টা প্রশ্নে আমরা যদি সময়টাকে ভাগ করি তাহলে কত মিনিট করে আমরা পেতে পারি? আমাদের সব মিলে পরীক্ষার সময় 180 মিনিট, তার ভেতরে 10 মিনিটের মতো ব্রেক হয়ে যায়, তাহলে 170 মিনিট। এমসিকিউ প্রশ্নের জন্য 30 মিনিট, তাহলে থাকে 140 মিনিট। সেই দৃষ্টিকোণ থেকে একটা প্রশ্নে সর্বোচ্চ আমরা 20 মিনিট সময় পেতে পারি। এই 20 মিনিট সময়ের ভেতরে প্রশ্নটা পড়া, তারপরে সেটাকে সঠিকভাবে বুঝে যথাযথ উত্তর প্রদান করা খুবই কঠিন কাজ। তার ভেতরে যদি চিত্র থাকে তাহলে সেটা তো সময় আরও বেড়ে যায়। তাই আজ আমাদের যে প্রশ্নটা আমরা এখানে নির্বাচন করেছি, সেই প্রশ্নটা কিভাবে আমরা 20 মিনিটের একটা ক্লাসে শেষ করতে পারি চেষ্টা করা যাক। যদিও আমরা এখানে অনেক বোঝানোর স্বার্থে অনেক বিষয়ের অবতারণা করতে পারি, যে কারণে আমাদের 20 মিনিটে ক্লাস শেষ হবে না। কিন্তু যখন আমরা পরীক্ষার খাতায় লিখব তখন আমাদের 20 মিনিটে শেষ করতেই হবে, তার আগে আরও 2-1 মিনিট কম রেখে। অন্যথায় আমাদের হাতে খাতাটা দেখার মতো সময় অবশিষ্ট থাকবে না। আমরা প্রত্যেকটা প্রশ্নে ন্যূনতম 2 মিনিট করে সেভ করে 12 থেকে 14 মিনিট আমরা হাতে রাখার চেষ্টা করব। এখন আমরা আমাদের যে উদ্দীপক এবং তার থেকে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করি। প্রথম প্রশ্ন আছে, জিডিপি এর সংজ্ঞা দাও। জিডিপি এর এব্রিভিয়েশনটা হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে মোট দেশজ উৎপাদন। কাকে বলে? একটি নির্দিষ্ট সময়ে এই সময়টা কি একটি অর্থ বছর হতে পারে। একটি দেশের অভ্যন্তরে, একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের অভ্যন্তরে যে পরিমাণে চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদিত হয়
তার চলতি বাজার মূল্যের সমষ্টিকে জিডিপি বলে। একটি দেশের অভ্যন্তরে একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, যে পরিমাণে চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদিত হয় তার চলতি বাজার মূল্যের সমষ্টিকে জিডিপি বলে। তাহলে দেশের অভ্যন্তরের কথাটা বললাম, দেশের বাইরের হিসাবটা এখানে বিবেচ্য না। তবুও একটা দেশের অভ্যন্তরে বিদেশিরাও উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট থাকতে পারেন। যেমন আমাদের দেশে হুয়াং কোম্পানি, একটা চায়না কোম্পানি, প্রচুর ভোগ্যপণ্য উৎপাদন করে। তারা বিদেশি প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও আমাদের দেশে তারা উৎপাদনে জড়িত আছে। তারা যতক্ষণ না তাদের উৎপাদিত পণ্য থেকে আয় তাদের নিজের দেশে না পাঠাচ্ছে, ততক্ষণ এটি আমাদের জিডিপির অন্তর্ভুক্ত থাকবে। তাহলে একটি দেশের অভ্যন্তরে একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, যে পরিমাণে চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদিত হয় তার চলতি বাজার মূল্যের সমষ্টিকে জিডিপি বলে। আমাদের 1 নম্বরের প্রশ্নটার উত্তর আমরা এটুকুই লিখতে পারি: একটি দেশের অভ্যন্তরে একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, যে পরিমাণে চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদিত হয় তার চলতি বাজার মূল্যের সমষ্টিকে জিডিপি বলে। এই প্রশ্নটার উত্তর খুবই সংক্ষিপ্ত, এক কথা বা একটা সেন্টেন্সে হওয়া উচিত। এটা অনেক বড় হবে না, কিন্তু যেহেতু বিষয়টা একেবারে সংক্ষেপে বলা সম্ভব না, তাই আমরা একটু সংজ্ঞাটা একটু বড় হলো আর কি। এবার জিএনপি এবং জিডিপির পার্থক্য। জিডিপি যেমন জিডিপি ইকুয়াল টু গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে মোট দেশজ উৎপাদন। আর জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, মানে মোট জাতীয় উৎপাদন বা আয়। মোট জাতীয় উৎপাদন বা আয়। তাহলে জিএনপিটা কি? জাতীয় শব্দটা যখন আসে তখন আমাদের ন্যাশনালিটি বা জাতীয়তা বিষয়টা নিয়ে একটু ভাবা প্রয়োজন পড়ে। তোমরা ভেবে দেখো, আমাদের দেশের জনগণ পৃথিবীর প্রায় প্রতিটি দেশে আছে। আমরা যদি দূরপ্রাচ্য থেকে শুরু করি, দূরপ্রাচ্য, নিকট প্রাচ্য, প্রাচ্য, মধ্যপ্রাচ্য, পাশ্চাত্য, ওশানিয়া, তারপরে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, বিভিন্ন অঞ্চল, ক্যারিবীয় বিভিন্ন অঞ্চলে বাংলাদেশিরা বসবাস করেন এবং তাদের জাতীয়তা বাংলাদেশী, প্রবাসী বাংলাদেশী। তারা সেই সমস্ত দেশে শ্রম দেন, তার বিনিময়ে পারিশ্রমিক পান। আমরা জানি বর্তমানে আমাদের দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ 45 বিলিয়ন মার্কিন ডলার। এই রেকর্ড পরিমাণ রিজার্ভে যাদের ভূমিকা বেশি তারাই হলেন প্রবাসী বাংলাদেশী, যাদের জাতীয়তা বা ন্যাশনালিটি বাংলাদেশী। তাহলে আমাদের দেশের জনগণ পৃথিবীর বিভিন্ন দেশে উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট। তাহলে একটি দেশের জনগণ কর্তৃক দেশের ভেতরে এবং বাইরে একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, যে পরিমাণে চূড়ান্ত দ্রব্য সামগ্রী এবং সেবা উৎপাদন করে থাকেন তার চলতি বাজার মূল্যের সমষ্টিকে জিএনপি বলে। তাহলে একটি দেশের জনগণ কর্তৃক একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, যে পরিমাণে চূড়ান্ত দ্রব্য সামগ্রী এবং সেবা উৎপাদন করে থাকেন তার চলতি বাজার মূল্যের সমষ্টিকে জিএনপি বলে। আমরা আগে জিডিপি পড়েছি,
কিন্তু জিডিপি একটা সমীকরণ আছে, জিডিপি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি। এখানে সি ইকুয়াল টু কনজাম্পশন, বা ভোগ, আই ইকুয়াল টু ইনভেস্টমেন্ট বিনিয়োগ, আর জি হলো গট এক্সপেন্ডিচার। তাহলে আমরা দেখতে পেলাম কি জিডিপি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি, ভোগ, বিনিয়োগ এবং সরকারি ব্যয়ের সমষ্টি জিডিপি। আর জিএনপির সংজ্ঞাটা কি হতে পারে? জিএনপির সংজ্ঞা সেটা তো বললাম। জিএনপি সমীকরণ জিএনপি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এখানে এক্স ইকুয়াল টু এক্সপোর্ট মানে রপ্তানি, আর এম দিয়ে বোঝানো হচ্ছে ইম্পোর্ট আমদানি। অতএব জিএনপি ইকুয়াল টু এইটুক মিলে হয় জিডিপি প্লাস এক্স মাইনাস এম। জিডিপি প্লাস এক্স মাইনাস এম। আমরা দেখতে পেলাম কি জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, একটি দেশের জনগণ কর্তৃক দেশের ভেতরে এবং বাইরে, একটি দেশের জনগণ কর্তৃক দেশের ভেতরে এবং বাইরে একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে যে পরিমাণে চূড়ান্ত দ্রব্য সামগ্রী এবং সেবা উৎপাদন করে থাকে তার চলতি বাজার মূল্যের সমষ্টিকে জিএনপি বলে। জিএনপি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, বা সি প্লাস আই প্লাস জি এর জায়গায় আমি কি বসাতে পারি? জিডিপি প্লাস এক্স মাইনাস এম। জিডিপি প্লাস এক্স মাইনাস এম। আমাদের প্রশ্নটা ছিল জিএনপি এবং জিডিপির মধ্যকার সম্পর্ক কেমন? আমরা পড়ার ভেতরেই দেখতে পেলাম জিডিপি শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ, আর জিএনপি দেশে এবং দেশের বাইরে বিস্তৃত। এটা থেকে আমরা বলতে পারি জিডিপি একটি সংকীর্ণ ধারণা বা বদ্ধ ধারণা, আর জিএনপি একটি প্রসারিত ধারণা বা উন্মুক্ত ধারণা। প্রসারিত ধারণা, জিএনপি একটি প্রসারিত ধারণা। জিএনপির সমীকরণ থেকে আমি দেখতে পাচ্ছি জিএনপির ভেতরে জিডিপি অন্তর্ভুক্ত। জিএনপির ভেতরে জিডিপি অন্তর্ভুক্ত, কিন্তু জিডিপির ভেতরে জিএনপি অন্তর্ভুক্ত নয়। একটি দেশে যদি বিদেশিরা, আমি একটু আগে বললাম যে ফুয়াং কোম্পানি আমাদের দেশে উৎপাদন করে, যতক্ষণ তারা উৎপাদিত পণ্য সামগ্রীর আয় তারা নিজের দেশে পাঠাচ্ছে না ততক্ষণ সেটা আমাদের জিডিপিতে থাকবে। যখনই তারা আমাদের দেশ থেকে তাদের দেশে তাদের আয় নিয়ে যাবে তখন সেটা জিএনপির অন্তর্ভুক্ত হবে। তাহলে জিএনপির অন্তর্ভুক্ত হবে কখন? যখন তাদের উৎপাদিত পণ্য সামগ্রী থেকে লব্ধ আয় তারা নিজের দেশে নিয়ে যাবে তখন সেটা জিএনপির হিসাবে আসবে। সেইরূপ প্রবাসী বাংলাদেশিরা যখন রেমিটেন্স আমাদের দেশে পাঠায় সেটা আমাদের জিএনপির হিসাবে আসবে, জিডিপির হিসাবে না। জিডিপির হিসাবে তাদের দেশেই হবে যে দেশে তারা কাজ করছে, যে দেশে তারা উৎপাদন সংশ্লিষ্ট আছে সেই দেশের জিডিপির হিসাবে তাদের আয়টা অন্তর্ভুক্ত হবে। কিন্তু যখন তারা রেমিটেন্স আকারে আমাদের দেশে পাঠাবে তখন ওই আয় আমাদের দেশের জাতীয় আয়ে মানে জিএনপিতে অন্তর্ভুক্ত হবে। তাহলে জিএনপি একটি বিস্তৃত ধারণা আর জিডিপি একটি সংকীর্ণ ধারণা। জিএনপির ভেতরে জিডিপি আছে কিন্তু জিডিপির ভেতরে জিএনপি নাই। জিএনপি দেশে এবং বিদেশে বিস্তৃত, জিডিপি দেশের মধ্যে সীমাবদ্ধ। জিএনপির সমীকরণ সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, জিডিপির সমীকরণ সি প্লাস আই প্লাস জি, সি প্লাস আই প্লাস জি। এখানে এক্স এবং এম এক্সপোর্ট আর ইম্পোর্টের উপর নির্ভর করবে জিএনপি বড় না জিডিপি বড়। দেখা যাক জিএনপি ইকুয়াল টু
জিডিপি প্লাস এক্স মাইনাস এম, জিডিপি প্লাস এক্স মাইনাস এম। এখানে এক্স গ্রেটার দেন এম হলে, এক্স যদি এম এর চেয়ে বড় হয়, বিয়োগফল হয় পজিটিভ, তাহলে জিএনপি গ্রেটার দেন জিডিপি হবে। বিষয়টা খেয়াল করো, যদি এক্স গ্রেটার দেন এম হয় তাহলে জিএনপি গ্রেটার দেন জিডিপি হবে। আবার যদি এক্স লেস দেন এম হয় তাহলে জিএনপি লেস দেন জিডিপি হবে। এবং যদি এক্স ইকুয়াল টু এম হয় তাহলে জিএনপি ইকুয়াল টু জিডিপি হবে। আমাদের প্রথম এবং দ্বিতীয় প্রশ্নের উত্তর আশা করি আমরা মোটামুটিভাবে বুঝতে সক্ষম হয়েছি। এই দুইয়ের মধ্যে সম্পর্ক কি, যে আমরা দেখলাম জিএনপি অপেক্ষাকৃত একটা প্রসারিত ধারণা, কিন্তু জিডিপি সংকীর্ণ ধারণা। জিএনপি দেশে বিদেশে বিস্তৃত, জিডিপি দেশের মধ্যে সীমাবদ্ধ। জিএনপির ভেতরে জিডিপি অন্তর্ভুক্ত থাকে, কিন্তু জিডিপির ভেতরে জিএনপি অন্তর্ভুক্ত থাকে না। জিডিপির সংজ্ঞা হলো সি প্লাস আই প্লাস জি, আর জিএনপির সমীকরণ হলো সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। তারপরে আমি এই এক্স এবং এম দিয়ে এদের ভেতরে এই সম্পর্ক তিনটা দেখালাম। এখন আমাদের পরবর্তী প্রশ্ন, উদ্দীপকের আলোকে ভোগরেখা অঙ্কন করো। উদ্দীপকের আলোকে আমাদের ভোগ অপেক্ষক দেওয়া আছে সি ইকুয়াল টু 100 প্লাস 100 না 50 প্লাস 0.8 ওয়াই। সি ইকুয়াল টু 50 প্লাস 0.8 ওয়াই। এই যে ভোগ অপেক্ষক থেকে ভোগ রেখা অঙ্কন করতে গেলে আমাদের প্রথমে দরকার ভোগ সূচি তৈরি করা। ভোগ সূচি তৈরি করতে গেলে আমরা একটা বিষয় খেয়াল করব, ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয়। যে বিন্দুতে আয় এবং ভোগ ব্যয় পরস্পর সমান সেই বিন্দুকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। যে বিন্দুতে ভোক্তার আয় এবং ভোগ ব্যয় পরস্পর সমান, তাহলে সি এর জায়গায় যদি ওয়াই ধরি, যে বিন্দুতে ভোক্তার আয় এবং ভোগ ব্যয় পরস্পর সমান, সে বিন্দুকে ব্রেক ইভেন পয়েন্ট বলে। ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু বলে। এটা পেতে গেলে সি এর জায়গায় ওয়াই বসাই। নির্ণয়ের উদ্দেশ্যে সি এর জায়গায় যদি ওয়াই বসাই, ওয়াই ইকুয়াল টু 50 প্লাস 0.8 ওয়াই, বা ওয়াই মাইনাস 0.8 ওয়াই ইকুয়াল টু 50, বা 0.2 ওয়াই ইকুয়াল টু 50, বা ওয়াই ইকুয়াল টু 50 বাই 0.2। অতএব ওয়াই ইকুয়াল টু 0.2 দিয়ে ভাগ করলে কত আসে? 250। ওয়াই ইকুয়াল টু 250, অর্থাৎ আয় যখন 250 তখন আয় এবং ভোগ ব্যয় পরস্পর সমান হবে। আয় যখন 250 তখন আয় এবং ভোগ ব্যয় পরস্পর সমান হবে। অতএব 250 বিন্দুতে আয় 250-এ ভোগ রেখা এবং 45 ডিগ্রির রেখা পরস্পরকে ছেদ করবে। আমরা সেটা এবার একটা সূচি তৈরি করি। সূচি, ভোগ সূচি। ভোগ সূচি ওয়াই
আয় যখন শূন্য, এখানে যদি আমি শূন্য বসাই, ওয়াই সি ইকুয়াল টু 50। আয় যখন 50, তখন এটা 5 8 40, এটা 90। 100 যখন, তাহলে 130। তাহলে 100 দিয়ে গুণ করলে এটা হয় 80, 80 আর 50 130। 150 যখন, তখন 150, 120 আর 50, তাহলে 170। তারপর 200 হলে 200, 8 দুগুণী 16, 160 আর 50 210। 250 হলে এটাও 250, 300 হলে এটা হবে 290। এভাবে আমরা সূচিটা তৈরি করে নিলাম। এই সূচি থেকে এবার আমরা ভোগরেখা অঙ্কন করব। এই সূচি থেকে ভোগরেখা অঙ্কন করে নিব। এই ভোগ সূচি থেকে ভোগরেখা অঙ্কন। আমাদের স্কেলটা সম্পূর্ণ আন্দাজে নিতে হচ্ছে, কারণ আমার স্কেলে কোনো ইঞ্চি বা সেন্টিমিটার কিছুই দেওয়া নাই। এই জন্য আমরা যেটা নিচ্ছি সম্পূর্ণ আন্দাজে। এটা 45 ডিগ্রি রেখা, 45 ডিগ্রি রেখা। তোমরা চাঁদা দিয়ে এঁকে নেবা 45 ডিগ্রি রেখা। এটা আমি চোখের আন্দাজে এঁকে নিলাম। ভূমি অক্ষে ওয়াই আর লম্ব অক্ষে সি, এখানে নট 0 মূলবিন্দু। এবার আমি এখানে এই 50, এই 100, এই 150, এই 200, 250, এই 300 এভাবে নিলাম। এই 100, এই হলো 50, এই 100, 150, 200, 250 এভাবে নিলাম। এটা বেশি হয়ে গেল নাকি? এই 50, 100, 150, এই 200, 250, 300। এবার আমরা দেখি আয় যখন শূন্য, আয় যখন শূন্য তখন ভোগ হলো কত? 50। এই 50, 100, 150, 200, 250, এই হলো 300। তাহলে আয় শূন্য, ভোগ হলো 50। এবার আয় যখন 250, এই 250, আয় 250, আমি একবারেই ব্রেক ইভেন পয়েন্টে চলে যাচ্ছি। আয় 250, ভোগও হবে 250। এটা হলো 250। তাহলে আয় যখন শূন্য, ভোগ হলো 50, আয় 250, ভোগ 250। তাহলে ভোগ রেখা কত থেকে উঠবে? 50 থেকে উঠবে আর যাবে 250 বিন্দু দিয়ে।
এই হলো আমাদের সি ইকুয়াল টু 50 প্লাস 0.8y। এই হলো আমাদের ভোগরেখা। এটা আমাদের 45 ডিগ্রি রেখা, এটা 45, আর এটা হলো ভোগরেখা সি ইকুয়াল টু 50 প্লাস 0.8y। এবার আমরা যদি প্রত্যেকটা মিলাই, আয় যখন 50 তখন ভোগ হবে 90, আয় 50 ভোগ হবে 90, 100 এই 90। এবার আয় যখন 100 তখন ভোগ হবে 130, আয় যখন 100 তখন ভোগ হবে 130, 130। এটা এ দিলাম, এটা বি দিলাম। এবার 150 হলে 150 ভোগ হবে কত? 170, 170। এবার আয় যখন 200 তখন ভোগ হবে 210, এটা 200, তাহলে 210। এই হলো 210, এটা 210। এভাবে আয় যখন 300 আছে তখন ভোগ আমাদের কত? 290। 300 হলে এখান থেকে আসবে 290, এরকম জায়গায় আসবে। 300টা আর একটু উপরে হবে, এই 290। এভাবে আমরা আমাদের যে উদ্দীপক দেওয়া আছে ভোগ অপেক্ষক, সেখান থেকে ভোগরেখা অঙ্কন করতে পারি। এই উদ্দীপক থেকে আমরা ভোগরেখা অঙ্কন করতে পারি। এবার আমরা 4 নম্বর প্রশ্নটা করি। 4 নম্বর প্রশ্ন থেকে দেখা যাক কি হয়। চার নম্বর প্রশ্নে বলা হচ্ছে কি, মানে ঘ নম্বর প্রশ্ন, সরকারি ব্যয় আরও 50 টাকা বৃদ্ধি করলে, তাহলে সরকারি ব্যয় জি ইকুয়াল টু ছিল 70। ঘ নম্বর প্রশ্নে জি ইকুয়াল টু ছিল 70 প্লাস 50, নতুন জি এর পরিমাণ কত হলো? 120। 70 প্লাস 50 ইকুয়াল টু 120। এই এত টাকা হলে কি বলছে? বৃদ্ধি করলে পরিবর্তিত আয়, আগের আয় কত ছিল? ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি। সি ইকুয়াল টু 50 প্লাস 0.8 ওয়াই প্লাস আই এর মান হলো 30 আর জি এর মান 120, বা ওয়াই ইকুয়াল টু এটা, বা ওয়াই মাইনাস 0.8 ওয়াই ইকুয়াল টু এটা হলো 80 আর 120, তাহলে 200, বা 0.2 ওয়াই ইকুয়াল টু 200, বা ওয়াই ইকুয়াল টু 200 বাই 0.5। তাহলে 0.2 দিয়ে গুণ করলে কত আসবে? অতএব ওয়াই ইকুয়াল টু 1000। এখান থেকে আমরা দেখতে পেলাম কি, সরকারি ব্যয় যদি 50 টাকা বৃদ্ধি পায়, সরকারি ব্যয় যদি 50 টাকা বৃদ্ধি পায়, তাহলে ভারসাম্য জাতীয় আয় হয়ে যায় 1000 টাকা। ভারসাম্য জাতীয় আয় হয়ে যায় 1000 টাকা। এবং সেক্ষেত্রে ভোগ হয়, সি ইকুয়াল টু 50 প্লাস 0.8 ইন্টু 1000, তাহলে 50 প্লাস 0.8, এরা 1000 দিয়ে গুণ করলে হয় 800, তাহলে 850 একক।
এটা হলো এত টাকা এত একক বা এত টাকার সমান। মানে 1000 টাকা যদি সরকারি ভারসাম্য জাতীয় আয় 1000 টাকা হয়, তাহলে সেক্ষেত্রে ভোগ হবে 850 টাকা। 50 প্লাস 0.8 ইন্টু 100, তাহলে এখান থেকে পাচ্ছি 800 আর 50 850 টাকা। আমরা যে প্রশ্নটা আজকে যশোর বোর্ড 2017-র প্রশ্নটা নিলাম, সেটা মোটামুটিভাবে আমরা সলভ করার চেষ্টা করেছি। আশা করি তোমরা অল্প হলেও উপকৃত হয়েছ। আমরা পরবর্তী ক্লাসে এরকম আরও কিছু প্রশ্ন সমাধান নিয়ে আমাদের অনলাইন ক্লাসে আমরা পরীক্ষার প্রস্তুতি নিব। এ পর্যন্ত তোমরা সবাই সাবধানে থাকো, নিরাপদে থাকো। সবাই সুস্বাস্থ্য কামনা করছি। আজকের মতো ক্লাস আমি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।